আপনারা সকলেই প্রায় জানেন যে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। ইতিমধ্যেই দেশ বিদেশ থেকে 10 কোটিরও বেশি মানুষ পুণ্য স্নান করে ফেলেছেন। কিন্তু আপনারা হয়তো এটাও জানেন যে খুব রিসেন্ট এই 1-2 দিন আগে প্রয়াগরাজে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেছে, যার ফলে 30-এরও বেশি মানুষ অলরেডি প্রাণ হারিয়েছেন এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। সেই রাতে ঠিক কী এমন ঘটনা ঘটেছিল সেটা তো আমি আজকে এই ঘটনায় বলবই। তাছাড়া সেই দুর্ঘটনার মাঝখানেও সেই রাতে কিন্তু ঘটেছিল একটা অলৌকিক কাণ্ড। তো কেউ কোথাও যাবেন না, আপনারা প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। সে রাতে ঠিক কী হয়েছিল আর কেন এরকম দুর্ঘটনা ঘটল, এবং যিনি আজকের এই ঘটনাটা পাঠিয়েছেন তিনি কিন্তু সেই সময় সেইখানে উপস্থিত ছিলেন এবং নিজের চোখে সেই ভয়াবহ দৃশ্য দেখেছেন। এবং ওনাদের সাথে এমন কি অলৌকিক ঘটনা ঘটেছিল সেটাও বলবো, যার জন্য ওনারা কিন্তু প্রাণে বেঁচে গেছেন। তো আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসেই পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনারা আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে তার আগে একটা ছোট্ট কথা বলে নিই, আপনারা অনেকেই অনেক ঘটনা পাঠাচ্ছেন, তার জন্য আমি সকলের কাছেই কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠানোর আগে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন। সেই ঘটনাটা যেন সকলের শোনার মতো হয়, বা ওই ঘটনাটার মধ্যে যেন কোনো বিদ্বেষমূলক কিছু না থাকে। আর যদি সম্ভবপর হয় সেই ঘটনার সাথে ঘটনা সংক্রান্ত কোনো ছবি বা ছোট ভিডিও যদি থাকে সেটাও কিন্তু পাঠিয়ে দিতে পারে। এটুকুই বলার ছিল। এবার আমি চলে যাব সরাসরি আজকে ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা হুগলি থেকে সরঞ্জিত বাবু লিখে পাঠিয়েছেন। উনি যে ঘটনাটা লিখেছেন সেই ঘটনাটা আমি আজ যে রেকর্ড করছি, তো আজকেই কিন্তু ঘটনাটা আমার সামনে এসেছে। এবং ঘটনাটা পড়ার পরে আমার মনে হলো, যেহেতু এখন কুম্ভমেলা চলছে এবং উনি যে এক্সপেরিয়েন্সটা করেছেন, চোখের সামনে যে দৃশ্য দেখেছেন, সেগুলো আমার মনে হলো যে আপনাদের সামনে যত তাড়াতাড়ি সম্ভব আমার তুলে ধরা উচিত। তো সেই জন্যই আজকেই ইমেলটা এসেছে। এবং ইমেলে উনি মেনশন করেছেন যে উনি যখন ইমেলটা টাইপ করছিলেন সেই সময় কিন্তু উনি ট্রেনেই ছিলেন। তো আমার মনে হলো উনি এত কিছু সহ্য করে, এত কষ্টের মধ্যে উনি যখন ইমেলটা টাইপ করে পুরোটা পাঠিয়েছেন, আমারও উচিত সেই ইমেলটা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে পড়ে শোনানো বা বলা ঘটনাটা যে অ্যাকচুয়ালি কী ঘটেছিল। এবং আপনারাও হয়তো অনেকে এরকম আছেন যারা হয়তো প্রয়াগরাজ যাওয়ার প্ল্যান করছেন, বা অলরেডি চলে গেছেন, বা যাবেন বলে ভাবছেন। তো তাদের জন্যও কিন্তু এই ঘটনাটা ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারাও কিন্তু যাওয়ার আগে একবার ঘটনাটা শুনে যাবেন যে অ্যাকচুয়ালি সেখানে কী পরিস্থিতি এবং কী ঘটনা ঘটেছিল। তো এই ঘটনাটা আমি সেই জন্যই এত তাড়াহুড়ো করে আপনাদের সকলের সামনে নিয়ে আসছি। তো প্রথমে আমি কিছু কথা ঘটনা সম্পর্কিত বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও কিন্তু আপনাদেরকে ঘটনাটা বোঝাতে সুবিধা হবে। আপনারা তো প্রায় সকলেই জানেন যে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। এই কুম্ভ মেলা কিন্তু কোনো আর 5টা সাধারণ মেলার মতো কিন্তু একটা মেলা নয়। এই মেলার কিন্তু বিশাল এক ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, তেমনি রয়েছে একটা স্পিরিচুয়াল যে গুরুত্ব হয় সেটাও কিন্তু এই মেলার মধ্যে যথেষ্ট রয়েছে। এবং এই মেলাকে কেন্দ্র করে দেশ বিদেশ থেকে বহু বহু মানুষ, কোটি কোটি মানুষের কিন্তু সমাগম হয়। তো এইবারেও যে প্রয়াগরাজে যে কুম্ভ মেলা হচ্ছে, তো এই মেলাও কিন্তু তার ব্যতিক্রম নয়। এই মেলাতে বহু মানুষ এসেছে, যারা অলরেডি মেলায় গেছেন তারা তো জানেনই, কিন্তু যারা যাননি তাদের উদ্দেশ্যে বলি, এই মেলায় কিন্তু প্রচুর প্রচুর সাধু সন্ত থেকে সাধারণ মানুষ আসেন পুণ্য স্নান করতে। এবং
এই যে সঙ্গমে যেখানে স্নান হয়, তো সেই জায়গাগুলোকে বিভিন্ন সেক্টরে ভাগ করা থাকে। মানে পুরো প্রয়াগরাজেরই বিভিন্ন জায়গায় যে শাহী স্নানগুলো হয় তার কিন্তু বিভিন্ন জায়গাকে বিভিন্ন সেক্টরে ভাগ করা থাকে। এবং যখন মানে প্রত্যেক দিন প্রতি মুহূর্তেই প্রচুর প্রচুর মানুষ পুণ্য স্নান করেন, কিন্তু এই পুণ্য স্নানের মধ্যেও কিছু শাহী স্নানের কিছু নির্দিষ্ট ডেট থাকে। সেটা অমাবস্যা হতে পারে, সেটা কোনো মানে বিশেষ তিথি হতে পারে। তো যেমন শিবরাত্রির দিনও কিন্তু একটা খুব ভালো তিথি আছে, মা সরস্বতীর পুজোর দিন সেদিনও একটা খুব ভালো তিথি আছে। ঠিক সেরকমই এই রিসেন্ট যে মৌনী অমাবস্যা গেছে, তো সেই দিনও কিন্তু শাহী স্নানের এক বিশেষ তিথি ছিল। তো বিশ্বাস করা হয় যে এই ধরনের বিশেষ তিথিতে যদি কেউ পুণ্য স্নান করতে পারে তাহলে তার পুণ্য অর্জন অনেক অনেক বেশি হয় এবং তার সমস্ত পাপ নাকি ধুয়ে যায়, এটা বিশ্বাস করা হয়। আর এই যে আমি বললাম যে এই মেলাটা কিন্তু মানে এত বড় মেলা, এত বড় একটা ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে এত মানুষের জমায়েত, এটা কিন্তু বিশ্বের আর কোথাও কিন্তু কখনো হয় না, যেটা কুম্ভ মেলার ক্ষেত্রে হয়। তো বুঝতেই পারছেন এই মেলার গুরুত্ব ঠিক কতটা। তো শরণজিৎ বাবু এবং ওনার দুই কালিগ তারা ভাবলেন যে যখন এই কুম্ভ মেলা নিয়ে কথা হচ্ছিল ওনাদের অফিসে, তো ওনারা ভাবলেন যে ওনারাও স্নান করবেন, এই কুম্ভ স্নান ওনারা করতে চান। এবং শরণজিৎ বাবুর সাথে আর একজন যিনি ওনার কালিগ ছিলেন, একজনের নাম সঞ্জীব এবং অন্যজনের নাম হচ্ছে তুষার। তো শরণজিৎ বাবু, সঞ্জীব বাবু এবং তুষার বাবু তিনজনে মিলে ঠিক করলেন যে ওনারা কুম্ভ স্নানে যাবেন। এবং ওনারা যখন ডেটগুলো দেখা শুরু করছিলেন যে কোন কোন ডেটে শাহী স্নানের বিশেষ তিথি রয়েছে, তো সেখানে ওনারা মৌনী অমাবস্যার যে তিথিটা রয়েছে খুব সেটা 29 তারিখ ছিল, তো সেই তিথিটাকে ওনারা আর কি টার্গেট করেন যে ওনারা ওইভাবে যাবে। এবার আমি ঘটনাটা আপনাদেরকে প্রথম থেকে উনি এবং ওনার যে দুই কালিগ তারা প্রথম থেকে যে এক্সপেরিয়েন্সগুলো করেছেন সেই এক্সপেরিয়েন্সগুলো এবার আমি আপনাদেরকে বলবো। প্রথমেই ওনারা টিকিট কাটেন ট্রেনের জন্য, এবং সেই ট্রেনের টিকিট কিন্তু ওনারা বহুদিন আগে কেটে রেখেছিলেন, যেহেতু প্ল্যানটা বহু আগেই হয়েছিল। এবং যখন ওনারা টিকিট কাটেন সেই সময় কিন্তু মানে টিকিটে ওনাদের রিজার্ভেশন কনফার্ম ছিল। যাই হোক, তো ওনারা হাওড়া থেকে ট্রেনে ওঠেন প্রয়াগরাজের উদ্দেশ্যে এবং খুব সুন্দর করে মানে মনে একটা খুব ভক্তি শ্রদ্ধা সমস্ত একটা বিশ্বাস যে থাকে সাধারণ মানুষের, সেই বিশ্বাস নিয়েই কিন্তু ওনারা ওনাদের কুম্ভ স্নানের যাত্রা শুরু করেন। হাওড়া থেকে যখন ওনাদের ট্রেনটা ছাড়ে ওনারা কিন্তু খুব খুশি ছিলেন এবং সব কিছু কিন্তু খুবই স্বাভাবিক ছিল, যেরকমভাবে ট্রেন অন্যান্য ট্রেন ছাড়ে সেরকমই। এবার উত্তরপ্রদেশ যাওয়ার যে ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু সবই বিহারের উপর দিয়ে যায়। যেই মুহূর্তে পশ্চিমবঙ্গের সীমানাটা ছাড়িয়ে বিহারের দিকে আস্তে আস্তে ট্রেন ঢুকতে লাগলো, ওনারা খেয়াল করলেন যে ট্রেনে পুরো ফুল রিজার্ভেশন ছিল, কিন্তু তা সত্ত্বেও প্রচুর এক্সট্রা মানুষ কিন্তু আস্তে আস্তে উঠতে লাগলো। এবার দেখুন, স্লিপার কোচে অনেক সময় দেখা যায় যে দিনের বেলাটা অনেক মানুষজন ওঠেন, তারা হয়তো 1 ঘন্টা কি 1.5 ঘন্টা কি 2 ঘন্টা ডিস্টেন্স পরে তারা নেমে যাবে। কিন্তু ওনারা দেখলেন যে এই যে লোকজন ট্রেনে বিহার থেকে ওঠা শুরু করলো, সেই লোকজন কিন্তু আর নামছে না, এবং তারা প্রত্যেকেই কেউ বেনারসে নামবে বা কেউ প্রয়াগরাজের আশেপাশের কোনো স্টেশনে নামবে। এবং সেই থেকে শুরু হলো একটা বিশৃঙ্খলা। ট্রেনে এত বেশি সংখ্যক লোক উঠলো যে ট্রেনে টিটিকে বারবার বলা সত্ত্বেও ট্রেনের টিটি কিন্তু সেই লোকগুলোকে নামাতে পারল না, কারণ এত বেশি লোক হয়ে গেছে যে টিটি যদি তাদেরকে নেমে যেতেও বলে তারা লোকজন কেউ শুনছে না, মানে টিটি একা পড়ে যাচ্ছে এইরকম। এবং এই দৃশ্য কিন্তু স্লিপার কোচের ক্ষেত্রেই যে শুধু ছিল তা কিন্তু নয়, এসি 3 টায়ার যারা বুক করেছিলেন তারাও কিন্তু দেখেছে যে প্রথমে যখন স্লিপার প্রচণ্ড ভরে গেছে আর লোকজন ওখানে মানে ঢোকার জায়গা নেই, পা রাখার জায়গা নেই, তখন কিন্তু মানুষজন এসি 3 টায়ারের দিকেও চলে আসে। এবং সেই ভিড় মানে কোনোভাবেই ট্রেনের যারা রেলের যারা সুরক্ষা দেওয়ার যে লোকজন তাদের পক্ষে সেই ভিড় ট্যাকেল করা মুশকিল হয়ে যাচ্ছে। এবার দেখুন, অনেক মানুষ আছে যারা হয়তো 4-5 দিন আগে যায়, সেই জায়গাটা পুরো ঘুরবে, সেখানে 2-4 দিন থাকবে এরকম। আবার বহু মানুষ এরকম আছে যাদের অত সময় থাকে না, তারা শুধু শাহী স্নানের হয়তো আগের দিন যায়, পরের দিন স্নান করে আবার সেদিনে রিটার্ন করে চলে আসে। তো এরকম সংখ্যক প্রচুর মানুষ ট্রেনের মধ্যে ছিল। এবং শুধুমাত্র পুরুষ মানুষ হলে কিন্তু ব্যাপারটা একরকম হয়, মানে শুধু পুরুষ মানুষই নয়,
মহিলা, বয়স্ক, বাচ্চা সব নিয়ে ওরকমভাবে ট্রেনে উঠে পড়েছে। তারা হয়তো জাস্ট একটা টিকিট কেটেছে এবং ট্রেনে উঠে পড়েছে। এবার সরঞ্জিতবাবু, ওনার যে দুই কালিগ সঞ্জীববাবু এবং তুষারবাবু, ওনারা বুঝতে পারলেন ট্রেন থেকেই যে মহাকুম্ভের যে নাম মহাকুম্ভ মেলা, সেটা প্রকৃত অর্থেই কতটা বড়, কত মানুষের সমাগম হতে পারে। ট্রেনেই এত ভিড়। যাই হোক, তো অনেক কষ্ট করে ওনাদের সারা রাত তো ঘুম হলো না। কোনো রকমের নিজেদের জিনিসপত্র সামলে ওনারা রইলেন। এবার পরের দিন যত ইউপির দিকে স্টেশনে ঢুকছে, তত বেশি সংখ্যক করে ট্রেনের মধ্যে লোক ওঠা শুরু হচ্ছে। মানে লোক নামছে হয়তো 5 জন, উঠছে হয়তো 100 জন, 150 জন, এরকম। তো বুঝতেই পারছেন ট্রেনের অবস্থা কি হতে পারে। এবং ট্রেনের মধ্যেই ওনাদের আরও যে 2-1 জন সহযাত্রী ছিল, তাদের থেকে জানতে পারলেন যে অনেকে ট্রেনের রিজার্ভেশন পাচ্ছে না। তো তারা কি করছে, বাই রোড যাচ্ছে। এবং বাই রোড নাকি মানে পশ্চিমবঙ্গের সীমানা অবধি তাও ঠিক আছে, বিহার থেকে বেনারস অবধি বা বেনারসের পর থেকেও যেখানে অবধি আর কি প্রয়াগরাজের গাড়ি পারমিট আছে যাওয়ার, সেই অবধি রাস্তায় প্রচণ্ড ধুলো, প্রচণ্ড লোকজনের ভিড়। সেই জন্য গাড়ির গতি প্রচণ্ড স্লো। মানে গাড়ি করেও যারা যাচ্ছে তাদেরও কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে গেছে। মানে যে জার্নিটা করতে 1 ঘন্টা সময় লাগে, যে ডিস্টেন্সটা আসতে 1 ঘন্টা সময় লাগে, এক্ষেত্রে দেখা যাচ্ছে সেই ডিস্টেন্সটা আসতে 5 ঘন্টা সময় লেগে যাচ্ছে। কারণ রাস্তা দিয়ে গাড়ি যে যাবে শুধু মানুষ আর মানুষ। ব্যারিকেড করা হচ্ছে কিন্তু সেই ব্যারিকেডেও কাজ হচ্ছে না, এত মানুষ হাঁটাচলা করছে। এবং নিজের চোখে সরঞ্জিতবাবু দেখেছেন যে প্রচুর মানুষ যারা ট্রেন পায়নি, বাস পায়নি, গাড়ি করার তাদের ক্ষমতা নেই, প্রচুর মানুষ হেঁটে হেঁটেই যাচ্ছে। বিহার থেকে হয়তো কিছু সংখ্যক মানুষ হেঁটে যাচ্ছে, ঝাড়খণ্ড থেকে কিছু সংখ্যক মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, এরকম। যাই হোক, তো কোনো রকমে ওনারা প্রয়াগরাজ গিয়ে পৌঁছলেন। এবার প্রয়াগরাজ গিয়ে যখন ওনারা পৌঁছলেন, সেটা কিন্তু শাহী স্নানের আগের দিন। মানে যেদিন রাত থেকে শাহী স্নান শুরু হবে, রাত 12টা 12:30 থেকে, তো তারও আগের দিন ওনারা পৌঁছেছিলেন যে সেদিনটা একটু ঘুরবেন, সেদিন ভোর রাতে ওরকম 12টা 12:30 ওনারা স্নান করবেন। এবার ওখানে গিয়ে দেখছে, মানে ওনারা প্রথমে ঠিক করে নিয়েছিল যে কোন সেক্টরে ওনারা থাকবে, কিন্তু ওনারা যখন আলটিমেটলি ওখানে পৌঁছলেন, সেখানে থেকে প্রয়াগরাজ যেখানটা আর কি শাহী স্নান হচ্ছে, সেই জায়গার ডিস্টেন্স প্রায় 10 কিলোমিটার। এবার এই 10-11 কিলোমিটার আগে কিন্তু পুলিশ গাড়ি থামিয়ে দিচ্ছে। মানে ওইখান দিয়ে শুধুমাত্র পুলিশের লোকজন বা খুব মানে ভিভিআইপি ছাড়া কেউ গাড়ি নিয়ে যাওয়ার পাস পাবে না। এবার ওনাদের সাথে খুব বেশি লাগেজ ছিল না, প্রত্যেকের একটা করে পিঠে ব্যাকপ্যাক মতো ছিল। তো ওনারা ভাবলেন যে ঠিক আছে, আমরা তাহলে এভাবেই যাই। এবং রাস্তার দুধারে যেমন প্রচুর মানুষজন রয়েছে, তেমনি রাস্তার দুধারে প্রচুর খাওয়া দাওয়ারও, মানে কিছু যেমন ফ্রিতে খাওয়াচ্ছে, তেমনি কিছু আছে দোকান, অস্থায়ী প্রচুর দোকান বসে। তো খাওয়া দাওয়ার দিক থেকে কোনো অসুবিধা হয়নি। তো ওখানে প্রচুর লোক ভান্ডারা দিচ্ছে, তো ওনারা খাওয়া দাওয়া করছে, হাঁটছে, আবার খাচ্ছে। এবার এই করে করে যখন ওনারা পুরো রাস্তাটা 10 কিলোমিটার এসেছে, তখন প্রচণ্ড ক্লান্ত। প্রথম কথা হচ্ছে এতটা হাঁটা, দ্বিতীয় হচ্ছে যে ওইখানে এত ভিড়, মানে ওই পুরো রাস্তাটায় এতটা ভিড় হয়ে আছে যে পুলিশ হিমশিম খেয়ে যাচ্ছে সেই ভিড় সামাল দিতে। মানে পুলিশ যদি কোনো জায়গায় 100টা থাকে, সেখানে লোক হচ্ছে প্রায় 10,000টা। তো বুঝতেই পারছেন যে পুলিশের পক্ষেও এটা যথেষ্ট চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে এই পরিমাণ ভিড়কে কন্ট্রোল করবে। এবং চারিদিকে বিভিন্ন জায়গায় ব্যারিকেড মতো করা আছে। এবার ওনারা যখন ওখানে এসে আলটিমেটলি পৌঁছলেন, দেখলেন বিশাল জায়গা, আর চারিদিক থেকে আখড়া রয়েছে, সব সাধুদের আখড়া রয়েছে, দূরে থাকার ব্যবস্থার জন্য প্রচুর টেন্ট করা রয়েছে। তো ওনারা গিয়ে ভাবলেন যে ঠিক আছে, আপাতত মানে এত ওনারা টায়ার্ড হয়ে গেছেন যে একটা টেন্ট ভাড়া নিয়ে একটু না থাকলে, মানে একটু না শুলে হবে না। কারণ ট্রেনে সারা রাত ঘুম হয়নি, এত লোকজন উঠেছে, মানে এ ঝামেলা করছে, সে ঝামেলা করছে, অমুক লোক চিৎকার করছে, বুঝতেই পারছেন যে এমত অবস্থায় ঘুম আসাটা খুবই অস্বাভাবিক। তো ওনাদের কারোরই ঘুম হয়নি। এবারে ওনারা একটা টেন্ট নিলেন এবং 3 জনে টেন্টের ভিতরে জামা কাপড় চেঞ্জ করে একটু বিশ্রাম নিলেন। এবার বিকেলবেলা বেরিয়েছে, তো বিকেলে দেখছে যে ওনারা যখন দুপুরবেলা উঠে মানে ওখানে ঢুকেছিল, তখন যা ভিড় ছিল, মানে সেই দিন রাত 12টা থেকে শাহী স্নান শুরু,
মৌনী অমাবস্যা উপলক্ষে যে তিথিটা রয়েছে সেই তিথির কথা আমি বলছি, সেই তিথির শাহী স্নান শুরু। এমনিতে তো সারাদিন সারা রাত স্নান চলছেই। তো ওনারা গেছেন, গিয়ে দেখছে যে ঠান্ডা ওখানে বেশ ভালোই রয়েছে, কিন্তু মানে শত শত কোটি কোটি মানুষ ওখানে সমাগম হয়েছে। এবং পুলিশ মানে তখন ব্যারিকেড নতুন করে তৈরি করছে যে শাহী স্নানের যে সময়টা আসবে সেই সময় মানুষজনকে যাতে নির্দিষ্টভাবে মানে একটা সুষ্ঠুভাবে আর কি মানুষজন স্নান করতে পারে। এবার দেখছে যে দুপুরে যে পরিমাণ ভিড় ছিল, বিকেলে যেন আরও ভিড় বেড়ে গেছে। আর ওখানে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গেছে, তারা না সবাই রাস্তার দুপাশে শুয়ে রয়েছে। মানে তাদের সবার পক্ষে তো আর মানে ওখানে যে টেন্টগুলো করা হয়েছে, উনি যেটা জানিয়েছেন সেই টেন্টগুলো কিন্তু যথেষ্ট এক্সপেন্সিভ, প্রায় 4-5 হাজার টাকা, আরও বেশি দামেরও রয়েছে, মিনিমাম 4-5 হাজার টাকা। এবার সবার পক্ষে তো আর এত টাকা দিয়ে থাকা সম্ভব নয়। তো মানুষজন কি করছে, ওই শুকনো খাবার নিয়ে গেছে আর ওখানে ভান্ডারা হচ্ছে বা আশেপাশে দোকান থেকে কিছু কিনে খাচ্ছে। আর লোকজন সেই বাচ্চা বুড়ো বয়স্ক সবাই ওরকম দুধারে রাস্তায় শুয়ে রয়েছে। এবং সেই রাস্তার পাশে শোয়াটা কিন্তু বহু দূর থেকে সেই লাইন চালু হয়েছে, লোকজন শুয়ে আছে লাইনেই, যে রাতের বেলা একদম ওই ব্রাহ্ম মুহূর্তেই স্নান করবে, ওই স্পেশাল যে সময়টা আছে। তো সেই সময় লাইনটা যাতে চলে না যায়, তো ওখানকার মানুষ কী করেছে, লাইনের মধ্যেই শুয়ে পড়েছে, যে যার মতো ওই ব্যাগে মাথা দিয়ে ওরকম মাটিতে শুয়ে আছে। তো ওনারা এগুলো দেখছেন, দেখে তো খুব অবাক হচ্ছেন। মানে এই মেলাটার ব্যাপারটা হচ্ছে যে আমরা সকলেই কম বেশি শুনেছি, টিভিতে দেখেছি। এবার দেখুন, যারা গেছে ওখানে তাদের কিন্তু ওই চোখের সামনে ওই দৃশ্য দেখা সেটা অন্য রকমের অভিজ্ঞতা। যে এত এত মানুষ, মানে নিজেদের কমফর্ট বলে কিচ্ছু নেই, কোনো রকম মানে জায়গাটা বুঝতেই পারছেন প্রচণ্ড ধুলো ময়লায় ভরে গেছে, এত এত লোক, তো না চাইতেও কিছু পলিউশন তো এক্সট্রা হবেই। সব কিছুকে উপেক্ষা করে মানুষ কীভাবে ওরকমভাবে রাস্তায় ঘন্টার পর ঘন্টা পড়ে আছে, এগুলো ওনারা দেখলেন ঠেকলেন। তো ওনারা ভাবলেন যে এবার একটু, এবং দেখবেন মহাকুম্ভে কিন্তু আমরা জানি মানে হিমালয়ে ধরুন তারা হয়তো সারা বছর বা বছরের পর বছর তারা হয়তো হিমালয়ের কোনো গুহায় সাধনা করে বা কোনো মন্দিরে সেখানে তারা এক মনে নাম জপ করে। এবার এই মহাকুম্ভে তারা একবার করে সেই জায়গা থেকে নেমে আসে এই স্নানের উদ্দেশ্যে। প্রচুর নাগা সন্ন্যাসী দেখা যায়, তারা অন্যান্য বছর অন্যান্য সময় কে কোথায় থাকে সেটা কেউ জানে না। তো এই সাধু দেখার বা এই সাধু সঙ্গ করার একটা ইন্টারেস্ট কিন্তু অনেক মানুষের মধ্যেই থাকে। তো এই শরণজিৎ বাবুর যে আর একজন যে কালিগ ছিলেন তুষার বাবু, তিনি বললেন যে চলো একটু সাধু আখড়াগুলো একটু ঘুরে দেখি। মানে ওনারা স্নান করবেন সেটা ঠিক আছে, সেটা ওনারা ডিটারমাইন ছিলেন, কিন্তু ভেবেছিলেন যে ঠিক আছে যখন ব্যারিকেড খুলবে আমরা তখন মানে একটু সাইডে অন্য জায়গায় হলেও আমরা ঠিক টুক করে স্নানটা করে নেব। মানে ওই তিথির মধ্যে যদি নাও পারি, মানে একটা সুযোগ তো আমরা পাবোই স্নান করার। আর ওই লাইন দেখার ওনারা ব্যারিকেডের পাশ দিয়ে আর এক্সট্রা করে লাইন দেয়নি। এবার ওনারা তখন ওই সাধুদের যে আখড়া রয়েছে সেই আখড়ার সামনে দিয়ে ওনারা হাঁটাচলা করছে। যেটা উনি শেয়ার করেছেন ইমেলে, যে এত সাধু, মানে একসাথে এত সাধু যে মানে ভারতের কোথায় থাকে, বা বিভিন্ন সাধু এমনও এসছে যারা কেউ ব্রাজিল থেকে এসছে, কেউ কানাডা থেকে এসছে, কেউ রাশিয়া থেকে এসছে, কেউ আর্জেন্টিনা থেকে এসছে। এবং তারা যে মানে কি করে চলে এসেছে, এবং এরা তো না হয় বিদেশ থেকে এসেছে, কিন্তু দেশের ভিতরেও লক্ষ লক্ষ সাধু, কেউ ছাই ভস্য মেখে রয়েছে, কেউ প্রচুর, কারোর জটা মানে সেই জটা চুল যে সে কবে থেকে কাটেনি তার কোনো ঠিক নেই। কোনো সাধু আবার এক পায়ে দাঁড়িয়ে রয়েছে, তিনি দু পায়ে দাঁড়ান না, তার সাধনারই না এটাই তার সাধনা। ইভেন এরকম একজন সাধুকে দেখেছেন যেই সাধু শুধু নাকি জল খেয়ে থাকেন, কোনো রকম কোনো সলিড খাবার খান না, সত্যি সত্যি নাকি উনি খান না, এবং সেটা আজকে 1-2 বছর নয়, দিনের পর দিন বছরের পর বছর উনি শুধুমাত্র তরল খেয়ে রয়েছে। তো এগুলো যখন ওনারা দেখছেন না, দেখার পরে ওনাদের খুব অবাক লাগছে যেগুলো আমরা কি দেখছি। আর শয়ে শয়ে নয়, একেবারে লক্ষ লক্ষ সাধু এরকম। আর ওই ঠান্ডার মধ্যে মানে বিকেলের পর থেকে ওখানে ভালো ঠান্ডা, সকাল থেকে মানে সকালের দিকটা যেমন খুব ঠান্ডা থাকে, আবার বিকেল থেকেও খুব ঠান্ডা। তো ওই ঠান্ডার মধ্যে ওনারা শুধুমাত্র একদম এক টুকরো কাপড়ে নিজেদেরকে কিন্তু রেখেছে, সেটাও একটা বেশ দেখবার মতো ব্যাপার।
এবং সেখানে এক একটা সাধুর এক এক রকমের মানে ক্ষমতা রয়েছে। এবং এক একজন সাধু দেখবেন কিছুদিন আগে খুব ভাইরাল হয়েছিল ওই আইআইটি সাধু বলে, যিনি আইআইটি থেকে পাশ করেছিলেন। কিন্তু এরকম সাধু হয় উনি কিন্তু একা ছিলেন তা কিন্তু নয়। এই স্মরণজিৎবাবু যেটা লিখেছেন ইমেলে, যে প্রচুর সাধুর সাথে ওনারা কথা বলেছেন, যারা কিন্তু গড়গড়িয়ে সুন্দরভাবে কিন্তু নির্ভুল ইংলিশে কথা বলেছেন, কেউ জার্মান ভাষায় কথা বলেছেন, মানে এনারা কিন্তু সবাই খুবই উচ্চ শিক্ষিত। শুধুমাত্র আইআইটি সাধু বাবাকে নিয়ে যেটা আমরা বিভিন্ন মিডিয়ায় দেখলাম কদিন আগে, উনি কিন্তু একাই এরকম তা কিন্তু নয়। হয়তো কোনোভাবে উনি লাইমলাইট পেয়ে গেছেন, কিন্তু এরকম বহু সাধু কিন্তু ওখানে এখনও রয়েছে, যেটা স্মরণজিৎবাবু নিজে জানিয়েছেন যে ওনারা তাদের সাথে কথাও বলেছেন। মানে তিনি ভারতীয় একজন সাধু, কিন্তু তিনি অবলীলাক্রমে সুন্দরভাবে গড়গড়িয়ে কিন্তু জার্মানও বলছেন, কেউ রাশিয়ান বলছেন, এইরকম। যাই হোক, এটা তো গেল একদিকের কথা। অন্যদিকে ওনারা নিজের চোখে একটা সাধুকে দেখেন, যে সাধুর সাথে মানে যে সাধুর হয়তো বয়স হবে, ওনারা ওখানে বলছিলেন ওনার বয়স হচ্ছে 141 বছর, এবং ওনার সাথে দুজন রয়েছে। তাদের মধ্যে একজনের বয়স ওই 100-র কাছাকাছি হবে, অন্যজন হবে ওই 70-75 এরকম। তো এনারা দুজন ওই 141 বছরের সাধুকে হিমালয়ে যিনি মানে নিভৃতে তপস্যা করেন, তিনি মানে আর কি চেয়েছিলেন যে এই মহাকুম্ভে উনি আসবেন, তো ওনাকে নিয়ে এসেছে। এবার ওনাকে যখন দেখছে যে উনি না মানে কোনো রকম চেয়ার বলুন বা কোনো কম্বল বলুন, এরকম কোনো কিছুর উপরে উনি বসেন না। মানে ওনার নীতিটাই হচ্ছে যে উনি একদম ধরিত্রী মায়ের যে একদম মাটির উপরে যে বসা, উনি সেটাতেই বসেন। এবং যেটা স্মরণজিৎবাবু মেনশন করেছেন, যে ওই সাধু বাবা চোখ খুলতে পারেন না। মানে ওনাকে যদি ফট করে কেউ দেখে না, মানে প্রথমে দেখে হয়তো মনে হবে যিনি একটা কঙ্কাল বসে আছে, এরকম টাইপের। মানে ওনার পুরো শরীরে একটা শুধু সাদা চামড়া, খুব সাদা একটা চামড়া, এবং সেই চামড়ার নিচে হাড়গুলো যে কত হাড় কিভাবে রয়েছে সেটা পর্যন্ত গোনা যাচ্ছে, এতটাই মানে উনি রোগা। ওনার চোখ দুটো মানে চোখের যে পাতা রয়েছে মানুষের, সেই চোখের পাতাটা না আস্তে আস্তে ঝুলতে ঝুলতে পুরো গলার কাছে অবধি চলে আসার মতো হয়েছে, মানে বয়সের ছাপে। এবং উনি ওইভাবে চোখ খুলতে পারেন না, উনি সেভাবে কথা বলতে পারেন না, কিন্তু ওনার মধ্যে একটা অদ্ভুত নাকি ক্ষমতা আছে। তো ওনার ভিতরে যে অদ্ভুত ক্ষমতাটা আছে, যেটা সম্পর্কে বাকি দুজন বলেন যে এই সাধু বাবা 10 বছরে একবার খান আর কি। সেটা মানে কোনো ফল হতে পারে, বা সেটা কোনো মানে শরবত হতে পারে, সেটাও ভগবানের মানে আর কি পুজো করা একটা প্রসাদ। এবং 10 বছর অন্তর অন্তর উনি মানে চোখের পাতাটা পুরো খুলতে পারেন, এবং 10 বছর অন্তর অন্তর উনি কথা বলতে পারেন, এবং সেই দিনটাই কিন্তু উনি কিছু খাবার খান। বাকি 10টা বছর টানা উনি সাধনা করেন। এবার এই যে মানে মৌনী অমাবস্যা, এই দিন কিন্তু ওনার সেই 10 বছর মানে পূর্তি হচ্ছে, এবং সেই দিন কিন্তু উনি চোখ খুলবেন, উনি পূর্ণ স্নান করবেন, এবং উনি সেটা উনি আগে থেকে বলে দেবেন যে উনি কী খাবেন। সেটা হতে পারে একটা কোনো ফল, অথবা কোনো শরবত জাতীয় এরকম কিছু, শরবত জাতীয় কিছু। তো স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে একটা সাধারণ মানুষের পক্ষে সায়েন্টিফিক্যালিও 10 বছর না খেয়ে কিছু না খেয়ে থাকা সম্ভব নয়, এটা কোনোভাবেই পসিবল নয়। কিন্তু বাকি দুজনকে যখন বারবার জিজ্ঞেস করা হয়, ওনারা বললেন যে হ্যাঁ এরকমই। এবং সত্যি কথা বলতে কি, যেটা স্মরণজিৎবাবু লিখেছেন, যে ওনাকে দেখেও মনে হচ্ছে যে উনি আর কোনো সাধারণ মানুষের পর্যায়ে নয়, উনি কোনো মহাসাধক বা কোনো মহান ব্যক্তির পর্যায়ে উনি চলে গেছেন। কারণ কোনো মানুষ ওই বয়স অবধি ভয়ে বেঁচে থাকতে পারে না। আর ওই রকম ঠান্ডার মধ্যে ওনার গলায় কিছু রুদ্রাক্ষের মালা রয়েছে, এবং শরীরের নিচের অংশে কিছু পাতা ছাতা দিয়ে বানানো একটা বস্ত্র টাইপের রয়েছে। বাকি কিন্তু ওনার সারা গায়ে সেরকম কিছু নেই। আর এই ঠান্ডার মধ্যে উনি নিজে ওইভাবে মাটির উপরে বসে রয়েছেন, ধুলোর উপরে। এটা দেখে বোঝাই যাচ্ছে যে উনি কোনো সাধারণ মানুষ নন, উনি আর সেই মানুষের পর্যাতেই নেই। তো যে ওনার যে দুই শিষ্য বা সতীর্থ যাই বলি না কেন,
তারা যে ওনার সম্পর্কে যে ইনফরমেশনটা দিয়েছে সেটা যে খুব ভুল নয় সেটা ওনাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং উনিও চোখ দুটোকে ওরকম করে বন্ধ করে রেখে, কিন্তু একটা জিনিস ওনারা খেয়াল করেন যে এত বয়স্ক, তার বয়সের ভারে চামড়া ঝুলে গেছে, কুঁচকে গিয়ে মানে একেবারে নুয়ে পড়েছে, কিন্তু ওনার শিরদাঁড়াটা কিন্তু একদম সোজা, মানে উনি কিন্তু কুঁজো হয়নি, উনি সোজা হয়ে কিন্তু ওরকমভাবে বসে আছেন। তো এটা দেখেও কিন্তু ওনাদের ভীষণ অবাক লাগে। তো স্বাভাবিকভাবেই ওনাদের যে কলিগ ছিল সঞ্জীব বাবু, উনি ফটো তুলতে চান। তো ওনার যে যে মানে শিষ্য ছিল তারা বললো যে আমি আপনাদেরকে হাত জোড় করছি, আপনি ছবি তুলবেন না, কারণ আপনি যদি ছবি তোলেনও এই ছবি কিন্তু আপনার থাকবে না, এবং আমরা বারণ করার পরে যদি আপনি ছবি তোলেন সেটা কিন্তু আপনার পক্ষেই ক্ষতিকারক হতে পারে। তো তখন সঙ্গে সঙ্গে উনি ফোনটা আবার পকেটে ঢুকিয়ে নেন। তো এরকম করে করে এক একটা সাধুদের আখড়ায় যাচ্ছে, এর হচ্ছে প্রচুর প্রচুর সাধু, তাদের বিভিন্ন রকম বয়স। ইভেন ওনারা একজন খুবই অল্প বয়সী একটি ছেলেকেও, কিন্তু তার বয়স হবে হয়তো 17-18, সেও নাকি ওই নাগা সন্ন্যাসীদের মধ্যে, সেও নাকি বছর 2 আগে শিষ্যত্ব নিয়েছে, এবং সেও সাধু আর কি, সে বাড়ি ঘর গৃহত্যাগী একজন সাধু। তো সেখানে বিভিন্ন বয়সের আছে, অল্প বয়স, কম বয়স, ইভেন আরও ছোট বয়সী বেশ কিছু সাধুকে দেখি যারা নাকি সদ্য ওই কুম্ভ মেলায় সাধুদের থেকে দীক্ষা নিয়েছে, তাদের মানে মাথা মুন্ডন করে তাদের বিভিন্ন ধরনের যে রিচুয়ালস হয় সাধু হওয়ার, সেই সমস্ত কিছু করেছে। মানে এগুলো মানে বলছে যে, মানে উনি যেটা ইমেলে লিখেছেন, যেগুলো নিজের চোখে না দেখলে এগুলো যে হতে পারে, মানে এত এত মানুষ যে এরকম হয়েছে সেটা বোঝা যায় না। তো সেখানে আরেকজন সাধুর সাথে কথা হলো। তো তিনি এখানকার এক আইআইটি কলেজ থেকে পড়াশুনো করেছেন, তারপরে সে আমেরিকায় এসে কাজ করেছেন কয়েক বছর, তারপরে সে রাশিয়া গেছে, রাশিয়া গিয়েও সে কাজের থ্রুতে সেখানে বেশ কয়েক বছর ছিল। স্বাভাবিকভাবেই তার বাড়ি থেকে তারপরে তাকে বিয়ের জন্য বলে, এবং সেই সময় সে এমন কিছু উপলব্ধি করে যে তার মনে হয় যে এই সমস্ত বিলাসী জীবন বা এই জিনিসপত্রগুলো হয়তো তার জন্য নয়। সে সমস্ত কাজকর্ম সব কিছু ছেড়ে সে 1 বছরের জন্য আর কি সব কিছু থেকে নিজেকে আলাদা করে নেয়, এবং সে ট্যুর করতে থাকে। এবং তিনি নাকি নিজেই বলেছেন, তার নামটা উনি মেনশন করতে চাননি, তো সেই জন্য শরণজিৎ বাবু বা ওনার কালিগরা কেউ ওনাকে জোর করেনি। তো উনি তখন বলেন যে উনি কিন্তু খুব বড়লোক বাড়ি থেকে বিলং করতেন, ওনাদের গুজরাটে বাড়ি, ওনাদের পৈতৃক প্রচুর সম্পত্তি আছে। তো বলেছে যে প্রথমে ভেবেছে যে ঠিক আছে, ছেলে এত বছর বাইরে বাইরে ছিল, তো 1 বছরও ঘুরতে চাইছে, ঘুরুক। কিন্তু সে 1 বছর ঘুরতে ঘুরতে ভারতের বিভিন্ন জায়গায় সে ঘুরতে ঘুরতে তার মনে হয় যে অনেক কিছু করার আছে, অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে। এবং সেই করতে করতে সে সাধুসঙ্গ করে, এবং 2 বছরের মাথায় যখন তার পরিবার থেকে বলে যে না এবারে আর এরকম করা যাবে না, তুমি কাজকর্ম করো, তোমাকে আমরা বিয়ে দেবো, তখন কিন্তু সে একদম গৃহত্যাগী, সমস্ত কিছু সব ছেড়ে ছুড়ে সে সন্ন্যাসী হয়ে যায়। এবং সে নাকি উত্তরাখণ্ডেরই একটা জায়গায় তার কিছু নিজের জমানো সঞ্চয়ের টাকা দিয়ে সেখানে একটা সে জমি কেনে, এবং সেখানে সে একটা ছোটদের স্কুল চালায়। এবং তিনি মানে ওই দিনের পর থেকে তার পরিবারের সাথে কোনো রকম কোনো যোগাযোগ আর রাখেনি। তার পরিবার বহুবার যোগাযোগ করার চেষ্টা করেছে, এবং উনি ওই গ্রাম ছেড়ে, উত্তরাখণ্ডের সেই প্রত্যন্ত গ্রাম, যে গ্রামে 3 মাস বরফে শুধু রাস্তা বন্ধ থাকে, যেখানকার ছেলেমেয়েরা সেভাবে পড়াশুনো করতে পারে না, তাদেরকে পড়াশুনো শেখায়। তো বহুবার তাকে তার বাড়ির লোক সংসারে ফেরার জন্য অনুরোধ করেছে, কিন্তু তিনি যেহেতু সমস্ত কিছু ছাড়িয়ে বহুদিন আগেই সব কিছুর মায়া কাটিয়ে ফেলেছিলেন, তো তিনি আর নতুন করে আর এসবের মাঝখানে আসতে চাননি। তো সেই জন্যই মানে উনি এই জীবনটাকেই বেছে নিয়েছেন। এই সমস্ত কিছু উনি শুনলেন, মানে এগুলো ওনারা শোনার পর না, মানে যেটা শরণজিৎবাবু লিখেছেন যে ওনাদের বর্তমান বয়স হচ্ছে ওই সবারই 55-56 এরকম, আর কয়েক বছরের মধ্যে এনারা 3 জনেই রিটায়ার করবে। ওনারা 3 জনেই স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় চাকরি করেন। তো উনি যেটা লিখেছেন ইমেলে, যে প্রত্যেক বছর ওনাদের অর্গানাইজেশনে প্রচুর ছেলে মেয়ে আসে নতুন কাজকর্মে ঢুকতে। উনি ভাবছিলেন যে প্রতিটি মানুষের বিভিন্ন স্টেজে জীবনগুলো কীরকম কীরকম হয়। কেউ হয়তো ভাবে যে ঠিক আছে, আমাকে
ভালো কাজ করতে হবে, দেশের বাইরে যেতে হবে, প্রতিষ্ঠা পেতে হবে। আর এরকম মানুষ আছে যারা সমস্ত প্রতিষ্ঠা পেয়ে গেছে, তারপরেও তাদের মনে হয়েছে যে না, কোথাও একটা কিছু নেই, এবং তারা কিন্তু সেই পথে, সম্পূর্ণ আলাদা পথে ছুটেছেন। এবং ওই সাধুর আখড়ায় ওনারা উনি ঢুকে দেখেছেন যে উনি কি ভীষণ রকমের বই পড়তে ভালোবাসে। এই ধরনের সাধু মানেই যে মানুষকে বোকা বানাবে বা মানুষকে ভয় দেখাবে বা তারা শুধু তন্ত্রমন্ত্রের কাজ করবে, তা কিন্তু নয়। এনারা প্রচুর পড়াশুনো করে। যারা প্রকৃত অর্থে সাধু তারা কিন্তু প্রচুর পড়াশুনো করে, প্রচুর বই পড়ে, বিভিন্ন দেশ বিদেশের বই পড়ে, এরকম। তো এরকম করেই ঘুরতে ঘুরতে ওনারা একটা জায়গা দেখতে পায় যেখানে 2-3টে সাধু একসাথে বসে রয়েছে এবং চারিদিকে প্রচুর লোকজন। এবং সেই সাধুদের ওখানে যখন এসেছে, তো সাধুদের তো বিভিন্ন নিজস্ব আখড়া রয়েছে। তো সেই সময় স্মরণজিৎবাবু, সঞ্জীববাবু, তুষারবাবু তিনজনেরই না খুব চা খেতে ইচ্ছে করছে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর এই এত ঘুরে ঠুরে একটু টায়ার্ডও হয়ে গেছে। এবার ওখান থেকে যদি তাদের চা খেতে যেতে হয় তাহলে বেশ অনেকটা কিন্তু পথ আবার পেরিয়ে যেতে হবে। আর একবার ওই জায়গাটা থেকে চলে গেলে পুলিশের ওখানে আস্তে আস্তে পুলিশি নিরাপত্তা আরও বাড়ছে, লোকজনের আরও ভিড় বাড়ছে যত রাতের দিকে এগোচ্ছে। তো ওনারা ভাবছে যে না, আর এখন এই জায়গা ছেড়ে বেরিয়ে গেলে আর ঢুকতে পারবো না। তো এবারে কি হয়েছে, হঠাৎ করেই একজন সাধু, তার বয়স হবে এই কত, উনি যেটা লিখেছেন 90-95 তো হবেই, তার বেশিও হতে পারে। তো সেই সাধু বাবা হঠাৎ করেই তার আখড়া থেকে বেরিয়েছে, বেরিয়ে না ওনাদেরকে বলছে, হিন্দিতে আর কি বলছে, যে কি রে তোরা চা খাবি, এরকম করে বলছে। এবার সত্যি বলতে কি, স্মরণজিৎবাবু বা সঞ্জীববাবু বা তুষারবাবু কেউই কিন্তু ওখানে জোরে জোরে যে চা খাওয়ার কথা বলেছে বা খুব যে চা খেতে ইচ্ছে করছে এদিক ওদিক যে কাউকে জিজ্ঞেস করছে যে আশেপাশে কোথায় চা পাওয়া যায়, তা কিন্তু নয়। তিনজনই যেহেতু বহু বছরের কালিগ, একে অপরের স্বভাব সম্পর্কে জানে, বিকেলবেলাটা একটু চা খাই। তো ওনারা না অবাক হয়ে যায় যে আমরা তো কাউকে চা খাওয়ার কথা বলিনি, তাহলে ইনি চা খাওয়ার ব্যাপারটা জানলো কি করে। তো উনি বলে যে বস এখানে, বলে ওখানে বসার তো আলাদা করে ওরকম কোনো জায়গা নেই, শুধু ওখানে একটা কম্বল মতো ছেঁড়া একটা কম্বল পাতা ছিল, বলেছে এখানে বস। এবার সাধুদের যেখানে আখড়া রয়েছে সেই ছাউনিতে ছোট ছোট করে আর কি নিজেদের মতো করে ওনারা ওনাদের বিভিন্ন খাবার দাবার যেটুকু যা আর কি ওনারা খায় সেটুকু বানিয়ে নিত। তো ওই জায়গাতে ওনারা একটু চা বানিয়েছে। তো ছোট্ট ছোট্ট ভাঁড়ে, 3টে ছোট্ট ছোট্ট ভাঁড়ে ওনাদেরকে ওই সাধু বাবাই চা এগিয়ে দিয়েছে। এবার এই ভাতটা এতটাই ছোট, আর ওনাদের প্রচণ্ড চা খাওয়ার ইচ্ছে হচ্ছে, খুব ঠান্ডাও লাগছে। এবার ওনারা ভাবছে যে চা খেতে ডাকলো, এইটুকু ভাঁড়ে চা, একটু মনটা ক্ষুণ্ণ হয়েছে। তারপরে তিনজনই মনে মনে ভাবছে যে সাধু বাবারা চা খাওয়াচ্ছে, এটাই বড় কথা, এই ছোট ভাঁড় আর বড় ভাঁড়। আর তিনজনেই চা খেতে খুব ভালোবাসে। এবার যেটা স্মরণজিৎবাবু লিখেছেন যে ওই যে চাটা ওনারা শুরু করলেন খাওয়া, সেই চা উনি বিভিন্ন ওনার বয়স 55-56, বুঝতেই পারছে, সারা জীবনে প্রচুর জায়গায় প্রচুর চা খেয়েছে, কিন্তু ওই রকম স্বাদের চা উনি লিখেছেন যে ওনারা তিনজনেই এর আগে কোনো দিন খায়নি। এতটাই সেই চাটা খেতে ভালো। এবং চাটা দেখে যতটা কম মনে হচ্ছিল, যখন ওনারা চাটা খাওয়া শুরু করলেন তিনজনেই একটা বিষয় খুব অবাক হয়ে গেল, যে ওই চাটা যেন আর কোনোভাবেই শেষ হচ্ছে না। 6-7 চুমুক খাওয়ার পরেও ওনারা নিজেরাই অবাক হয়ে যাচ্ছে যে কি ব্যাপার, এইটুকু ভাঁড়ের চা শেষ কেন হচ্ছে না। যাই হোক, তো তারপর ওনারা চাটা পরিতৃপ্তি করে শেষ করে, খুবই ভালো লাগে চাটা খেয়ে। তো ওই সাধু বাবা আবার জিজ্ঞেস করছে যে হিন্দিতে আর কি বলছে যে চাটা কেমন ছিল। তিনজনেই বলেছে খুব ভালো লেগেছে চাটা খেতে। তো ওখানে একটা নির্দিষ্ট জায়গা ছিল এই ধরনের ওয়েস্ট ফেলার। তো সাধু বাবা নিজে এত বড় একজন সাধক, তো তিনি ওদেরকে বলছে যে তোমরা আমার হাতে দাও, বলে ওরা তো দেবে না, নিজেরা গিয়ে ফেলতে যাবে। তো সাধু বাবা ওনাদের থেকে নিয়ে নিজে হাতে ওই কাপগুলো ফেলে এলো। এবার এটা দেখে তো তিনজনই অবাক হয়ে গেছে যে সাধু বাবা এত বিনয়ী,
আমাদেরকে চা খাওয়ালো নিজে করে, প্লাস আবার আমাদের হাতের ভারগুলো নিয়ে গিয়েও ফেলে দিল। তো এরপরে সাধুদের ক্ষেত্রে যেটা উনি লিখেছেন যে বেশিরভাগ সাধুই নিজের মধ্যে একটু থাকতে ভালোবাসে, খুব বেশি কথা বলা বা খুব বেশি কারোর সাথে যেচে ওনারা কথা বলতে চান না। অনেক মানুষ অনেক ডিস্টার্বও করে, যেটা উনি সরঞ্জিতবাবু লিখেছেন যে প্রচুর ব্লগার ওখানে গেছে, যারা ব্লগ করছে, কেউ কেউ ছবি তুলছে, এবং যেটা সবথেকে ওনার খারাপ লেগেছে যে প্রচুর সন্ন্যাসী যারা সে অর্থে মানে বস্ত্র পরে না সেরকম সন্ন্যাসীদের প্রচুর ব্লগাররা গিয়ে তাদের ভিডিও করছে, তাদের থেকে ইন্টারভিউ নিচ্ছে, এবং একটা মানে বাজে একটা পরিবেশ রয়েছে। সবচেয়ে খুব ভালোভাবে ইন্টারভিউ নিচ্ছে তা কিন্তু নয়, এবং তাদেরকে বিভিন্ন রকমভাবে তাদের রেকর্ড করা হচ্ছে মোবাইলে, ক্যামেরায়। এটা খুব বাজেভাবে চলছে, এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সাধুরা খুব রেগে যাচ্ছে এই ধরনের ক্যামেরা নিয়ে কাউকে ঢুকতে দেখলে তাদের আখড়ায়। সেটা নিয়েও নাকি অনেক জায়গায় অনেক ঝামেলাও হয়েছে। যাই হোক, এটা অবশ্যই খুব খারাপ জিনিস, তাদেরকে নিজেদের মতো করে থাকতে দেওয়া উচিত। যাই হোক, তো সেই সাধু বাবা সে বলছে যে মানে উনি নিজেই বলছে যে কোথা থেকে আসা হয়েছে। ওনারা তিনজন বলেছে যে আমরা এরকম স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় চাকরি করে আমরা এরকম ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি। তো তখন বলছে শাহী স্নান করতে এসছো তো? বলছে হ্যাঁ। তো তিনজনকেই বলছে যে তিনজনেই মানে সংসার আছে, তোমাদের পরিবার এসব নিয়ে কথা হচ্ছে। তখন বলছে হ্যাঁ আমরা তিনজনই সাংসারিক মানুষ। তো তখন ওই সাধু বাবা বলছে মানে পুরো হাসতে হাসতে বাকি লোককে, যে অত যে লোক, লক্ষ লক্ষ কোটি কোটি লোক, বলছে সব লোক কিন্তু তোমাদের মতোই এসছে পুণ্য অর্জন করতে। তখন ওনারা আর কি বলবেন, বলছে হ্যাঁ। তো তখন এই সাধু বাবা বলছে যে আজ একটা জিনিস ঘটবে, আজ একটা ঘটনা ঘটবে এখানে। তো সবাই ওনারা বলছে যে কী ঘটনা ঘটবে, মানে প্রচুর লোক, মানে রাত 12টা থেকে শাহী স্নানের যে সময় শুরু হবে, মানে 12টা থেকে লোকজন লাইন দেওয়া শুরু করবে, ব্যারিকেড আছে বিভিন্ন চারিদিকে, লোকজন সুষ্ঠুভাবে ঢুকবে, স্নান করবে, সেটা অবশ্যই একটা বড় ইভেন্ট। কিন্তু ঘটনা ঘটবে যেটা বলছে, সেটা কি ঘটনা, কীরকম ঘটনা, সেটা তো কিছু বুঝতে পারছে না। এবার তখন সাধু বাবা বলছে যে একটু পরেই মানুষ এমন কাণ্ড কারখানা শুরু করবে যেটা চোখ মেলে দেখা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এবার ওনারা ভাবছেন যে সাধু সন্তরা অনেক সময় অনেক রকমের খুব ঘুরিয়ে পেঁচিয়ে মানে অনেক রকম তাত্ত্বিকভাবে অনেক ঘটনাকে বা অনেক কিছুকে তারা বলে। এবার এনারা কিছুই বুঝতে পারছে না যে উনি কী বলতে চাইছে। তো তখন ওনাদের মধ্যে সঞ্জীববাবু যিনি ছিলেন, তো তিনি বলছেন যে আপনারা এখানে কতদিন থাকবেন? তখন উনি বলছেন যে আমাদের তো এখানে মানে থাকার আরও 2-3 দিনের কথা আছে, কিন্তু আমি বাকি মানুষগুলোর কথা ভাবছি যে আজকে যেখানে একটা দুর্ঘটনা ঘটবে, মানে ওনারা জানি না মানে এটা উনি কী করে বলেছিলেন, উনি আঁচ পেয়েই হয়তো বলেছিলেন যে আজ এখানে একটা দুর্ঘটনা ঘটতে পারে, আর যদি এই দুর্ঘটনা ঘটে বহু সাধারণ মানুষ কিন্তু আহত হবে, নিহত হবে। এবার এই কথাটা শুনে না ওনাদের তিনজনের একটু অবাক লাগে যে দুর্ঘটনা ঘটবে কেন বলছে। শাহী স্নানের মানে প্রত্যেক এই পুরো যে কুম্ভমেলাটা যতদিন চলবে ততদিনই স্নান চলবে, এর মধ্যে কিছু মানে বিশেষ তিথিতে বেশি আরও লোক আসে, কিন্তু উনি বলছেন একটা দুর্ঘটনার সম্ভাবনা আছে, প্রচুর মানুষ আহত হতে পারে, নিহত হতে পারে, এটা আবার কীরকম ব্যাপার? তো তখন সঞ্জিতবাবু বলছে যে আপনি এভাবে কি করে বলছেন, মানে এটা কেন বলছেন? তখন উনি বলছেন যে এই যে এত মানুষকে দেখছো, এই মানুষগুলোর মধ্যে কটা মানুষের মধ্যে সত্যিকারের ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা, মায়া, কর্তব্যবোধ এগুলো আছে বলো তো? কটা মানুষের মধ্যে আছে? এবার ওনার কথাটা শুনে সবাই ভাবছে যে হ্যাঁ সেটাও ঠিক, আমরা যে সমস্ত মানুষেরা এখানে যে এত কোটি কোটি মানুষ এসেছে শাহী স্নান করতে পুণ্য অর্জন করার লাভে, কি পুণ্য অর্জন হবে? এবার তখন মানে উনি আর কোনো অ্যান্সার শুনছে না। উনি তখন বলছেন সাধু বাবা যে এই যে মানুষগুলো এসেছে এরা হয়তো কালকেই কোনো পাপ কাজ করে এসছে, কালই হয়তো কোনো মানুষকে ঠকিয়ে এসছে, কালই হয়তো এরা কাউকে বঞ্চিত করে এসছে, কালই হয়তো এরা কোনো মানুষকে জেনে শুনে ঠকিয়েছে, অত্যাচার করেছে, অন্যায় করেছে কারোর উপরে। আবার দেখো আজকেই এরা চলে এসেছে পুণ্য স্নান করতে, এবং এরা এতটাই বোকা যেটা জানে না যে শুধুমাত্র এই বিশেষ তিথিতে স্নান করলেই তাদের
পাপটা পূর্ণ হয়ে যাবে না। কিন্তু দেখো, এদের এই সমস্ত কিছু মানুষের জন্যই আজ এখানে একটা দুর্ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে। মানে উনি হিন্দিতে এরকম নিজের মনে বলে যাচ্ছে, এবং ওই সাধু বাবা যখনই কথাগুলো বলছেন না, ওনার চুল ফুল তো উস্কো খুস্কো, মনে হচ্ছে যেন মানে একটা পাগল, যেভাবে আর কি পাগলে আমরা প্রলাপ বলি না একটা কথা, উনি সেভাবে নিজের মনে গজগজ করে বলে যাচ্ছে, হিন্দিতে বলছে, এবং কিছু কথা আবার বোঝাও যাচ্ছেন, উনি এমন করেই বলছেন। এবার এনারা তিনজনে শুনছে। এবার শুনতে শুনতে না তুষারবাবু যে ছিল সে বলছে যে ইনি না মনে হয় মানে একটু খ্যাপাটে হয়ে গেছে, তো ইনি এরকম বলছে, এ আবার কি, এরকম আবার কেন এখানে ঘটবে, এত এত পুলিশ দেওয়া, আর যথেষ্ট ভালো বন্দোবস্ত কিন্তু করা ছিল ওখানে। এবার ওনাদেরকে তখন মানে ওরা তখন উঠবে উঠবে করছে, তখন না হঠাৎ করে সরঞ্জিতবাবুর হাতটা চেপে ধরে ওই সাধু বাবা, চেপে ধরে এবং চেপে ধরে বলে যে শোন, তোরা স্নান করতে এসছিস তো, তোরা ঠিক স্নান করেই যাবি, কিন্তু যেখানে দেখবি যে মানুষ পাগলের মতো ছুটছে কিছু একটা পাওয়ার আশায়, জানবি সেখানে এত এত মানুষ ছুটছে, কেউ কারোর ভালো মন্দ দেখছে না, কেউ কারোকে তোয়াক্কা করছে না, কে কার কি হলো, কে পড়ে গেল, কে পিছিয়ে গেল সেগুলো দেখছে না, সে পথে যাস না, সে পথে কিচ্ছু নেই, সে পথে কিছুই পাবি না। ধীরে সুস্থে যা, মানুষের জন্য একটু কিছু ভালো কিছু কর, মানুষের কথা ভাব, মানুষকে ঠকাস না, মানুষের সাথে খারাপ ব্যবহার করিস না, এগুলো শুধু জীবনে চল, দেখবি ভগবান ওপর থেকে আশীর্বাদ করবে, এরকম করে বলেছে। এবার যেটা সরঞ্জিতবাবু লিখেছেন ইমেলে, যে এই কথাটা শোনার পরে কোথাও যেন ওনার মনে হলো যে সাধু বাবা আর যাই হোক পাগল নয়, মানে ইনি পাগল হতে পারেন, এবং উনি যে কথাগুলো বলছিলেন এতক্ষণ কোথাও হয়তো তার একটা বিশাল তাৎপর্য আছে। এবং সেটা কিন্তু সরঞ্জিতবাবু যখন ওখান থেকে উঠে আসেন, সঞ্জীববাবু এবং তুষারবাবু দুজনকে কিন্তু এই কথাটা বলেন যে দেখো, আমাদেরকে এই যে সাধু বাবা যে কথাটা বললো, এই কথাটা কিন্তু আমাদেরকে একটু ভেবে দেখতে হবে, কারণ এই এত ভিড়, তখন ওনারা বুঝতে পারছে যে ভিড়টা আস্তে আস্তে আরও বাড়ছে। এবার তুষারবাবু যে ছিলেন কালী ওনাদের, সে বলছে যে দেখো, এনারা তো বহু বছর ধরে সংসারটাকে শুধুমাত্র এই পুজো আর্চা এইসব ক্রিয়া এসব নিয়ে থাকে, এনারা একটু খ্যাপাটে টাইপেরই হয়, এত মানুষজন দেখছে, কিছু কিছু জায়গায় তো বিশৃঙ্খলা হয় ছোটোখাটো, তো উনি এগুলো নিয়ে হয়তো বলছেন, এখানে আর কি দুর্ঘটনা ঘটবে, এখানে ওই দুর্ঘটনা তো ঘটতে পারে না। তো সরঞ্জিতবাবু তখন হঠাৎ করে ওনার দেখবেন মানুষের মন না অনেক সময় অনেক কিছু বলে, সেটা অনেক ক্ষেত্রে সঠিকও হয়। তো সরঞ্জিতবাবু বলেন যে না, আমাদের কিন্তু একটু সাবধান হওয়া উচিত, কেন আমাদেরকে সাধুবাবু আমাদেরকেই এরকম বললেন বলো তো। আর একটা বিষয় ওনারা তিনজনই একমত হয়, যে ওই যে ছোট্ট ভারে চা দিয়েছিল, সেই চাটা খেয়ে ওনাদের মানে ক্ষুধা বলুন, তৃষ্ণা বলুন, সব কথা উধাও হয়ে গেল। মানে প্রচণ্ড যে ওনারা টায়ার্ড হয়ে গেছিলেন, নিজেদের খাবার খেয়েও সেই টায়ার্ডনেস কাটেনি, সেই চাটা খেয়ে যেন মনে হলো ওনাদের শরীর মন অনেক উজ্জীবিত হয়ে গেল, সেই টায়ার্ডনেসটা চলে গেল, একদম অন্যরকম হয়ে গেল। এবং তিনজনই এটাকে বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা করার চেষ্টা করতে লাগলো নিজেদের মতো করে, কিন্তু ওনারা না কেউই বুঝতে পারলো না যেটা কি করে হতে পারে, আর ওইটুকু ভারের চা কি করে এতক্ষণ ধরে ওনারা খেলেন, সেটারও ওনাদের কারোর কাছে কোনো যুক্তি নেই। তো বুঝতেই পারছেন যে বিষয়টা কতখানি মানে গুরুত্বপূর্ণ। এবং তখন সরঞ্জিতবাবু, সঞ্জীববাবু, তুষারবাবু তিনজনে মিলে ঠিক করলেন যে না, এবারে আমরা ওনাদের কিছু সময়ের জন্যই ওনারা নিয়েছিলেন ওনাদের টেন্ট, তো সেখান থেকে জিনিসপত্র নিয়ে এবার ওনারা যেখানে আর কি শাহী স্নানের জন্য যেখানটা আর কি ওনারা যাবে, সেই জায়গাটায় ওনারা এবার এগোবে। এবার বুঝতে পারছে যে ভোর রাত থেকে মানে 12টার পর থেকে যে স্নানের যে তিথি শুরু, সেই সময় কি পরিমাণ ভিড় হতে পারে। এবার ওই যে সাধু বাবার যে আখড়া ছিল, সেই সাধু বাবার আখড়ায় যে উনি যেখানটা ছিলেন, উনি মানে প্রথম থেকে আছেন, এবং মানে ওনারা ওখানে সামনে গিয়ে সাধুদের আলাদা জায়গা, সেখানে ওনারা স্নান করবে। এবার ওনারা ঘুরতে ঘুরতে মোটামুটি রাত 10:30 নাগাদ একটা জায়গায় এসে পৌঁছেছে, এবং তখনও 12টা বাজতে দেরি। এবার সরঞ্জিতবাবু তখন বাকি দুই কালিককে বলে যে আমার মনে হয় আমাদের এখনই স্নানটা সেরে নেওয়া উচিত, কারণ ওনারা তখন দেখছে তখনও প্রচণ্ড ভিড়, কিন্তু তখন তবু
মানে করা যাবে, মানে একদম যে ব্রহ্ম মুহূর্ত যে সময়টা আর কি, সেই সময়টা আসতে তখনও দেরি, 12টার পর থেকে। এবার বাকি দুজন কালিক বলছে যে এখনও তো মানে আমরা এইখানেই রয়েছে, একদম সামনেই রয়েছে, তাহলে একেবারে ব্রহ্ম মুহূর্তেই স্নানটা করব, এখন কেন করব? তো উনি তখন বলেন যে দেখো, স্নানটা করে নাও, এখন তবু আমরা মনে হচ্ছে করতে পারবো, মানে এরপর আমি যা ভিড় দেখছি, মানুষের যা মানে উন্মাদনা, তাতে আমার মনে হয় আমরা এরপরে স্নান করতে পারবো না। এবং শরণজিৎবাবুর মন কেন জানি না, মানে ওই সাধু বাবার সাথে তিনজনেই কথা বলেছে, কিন্তু ওনার কথায় শরণজিৎবাবু যেন খুব মানে ওনার মনটা ছুঁয়ে গেছে, মনে হচ্ছে না সত্যি কিছু একটা ঘটতে পারে, কিছু একটা ঘটতে পারে। আর ওই সাধু বাবা যখন ওনারা চলেও যাচ্ছিল, বারবার একটা কথা বলছিল যে মনটাকে শক্ত কর, এমন অনেক কিছু দেখতে পারিস তোরা, যেটা হয়তো তোরা দেখতে পছন্দ করবি না, এরকম করে নাকি বারবার বলছিল। তো এক কথায় শরণজিৎবাবুর মানে ওনার তাড়াহুড়োতেই দুই কালিক ভাবে যে ঠিক আছে, সত্যি ভিড় যদি বেড়ে যায়, মানে উনি আর কি কনভিন্স করেন দুই কালিককে যে চলো আমরা শাহী স্নানটা সেরে নিই। তো ওনারা প্রত্যেকে তিনজনই স্নানটা কোনো রকমে সারেন, প্রচণ্ড ভিড় ছিল। কিন্তু ঘটনা হচ্ছে যে ওইখানেও পুলিশের কিন্তু পাহারা রয়েছে, ওখানেও যে ফট করে গিয়ে মানে কেউ স্নান করে আসবে সেরকম কিন্তু নয়। তো ওখানে ওনারা লাইন দিল, সেই লাইনে দিয়ে স্নান করতে করতে ওনাদের সেই রাত প্রায় 12টা বেজে গেছে। এবার ওনারা উঠে ওখান থেকে আসছে। এইবার আমি যে কথাগুলো আপনাদেরকে বলবো, যেটা উনি ইমেলে লিখেছেন, সেটা কিন্তু সম্পূর্ণ ওনার কথা এবং ওনার নিজের চোখে দেখা একটা অভিজ্ঞতা। ওনারা স্নান করে উঠছেন, দূর থেকে দেখতে পাচ্ছে কিছু না হলেও কয়েক লক্ষ মানুষ, মানে একদম ঘাটটা কি হচ্ছে, ঘাটটা তো অনেকটা নিচে, এবার ঘাট থেকে যখন কেউ স্নান করে উঠছে সে দূরে দেখতে পাচ্ছে, এবার দেখছে যে কয়েক লক্ষ মানুষ মানে পাগলের মতো দৌড়তে দৌড়তে, মানে সে আবাল বৃদ্ধ বনিতা, সেখানে শুধুমাত্র অল্প বয়সী লোক নেই, শুধুমাত্র বয়স্ক লোক নেই, সেখানে মহিলা রয়েছে, বিভিন্ন বয়সের মহিলা রয়েছে, ইভেন বাচ্চাও রয়েছে, কোলে বাচ্চা, লক্ষ লক্ষ মানুষ দৌড়তে দৌড়তে আসছে। এবং কিছু পুলিশ যারা ওখানে দায়িত্বে ছিলেন, তারা চিৎকার করে বলছে যে ব্যারিকেড তোড় গিয়া, মানে ব্যারিকেড ভেঙে গেছে। এবং সেটা একদিকের ব্যারিকেড নয়, 3-4 দিকের ব্যারিকেড, যেখানে আর কি ব্যারিকেড করে লোকদেরকে আটকানো হচ্ছিল যাতে সিস্টেমেটিকভাবে মানুষকে ঢোকানো যায়। 3-4টে দিক থেকে পুলিশরা, মানে পুলিশদের চোখে মুখে তখন উৎকণ্ঠা, মানে ওই পরিমাণ লোক যদি পুলিশকে তাড়া করে, পুলিশ আর কটা আছে। এবং ওনারা হিন্দিতে বারবার নিজেদের মধ্যে বলছেন এবং মানুষকে অ্যালার্ট করছেন, সরে যান সরে যান, ব্যারিকেড ভেঙে গেছে। এবং সেক্টরের বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষ মানে দৌড়তে দৌড়তে, পুরো পাগলের মতো দৌড়তে দৌড়তে আসছে। এবং ওনারা নিজের চোখে যে দৃশ্য দেখেন সেটা কিছুটা এরকম ছিল, যেটা উনি ইমেলে লিখেছেন, যে বহু মানুষ, সবাই তো আর সমান স্পিডে দৌড়চ্ছে না, আর সেখানে দৌড়নো মানে শুধুমাত্র ওই ম্যারাথনের মতো দৌড়চ্ছে তা তো নয়, মানে প্রবল ঠেলাঠেলি, প্রবল, মানে কয়েক লক্ষ মানুষ, বুঝতেই পারছেন, প্রবল ঠেলাঠেলিতে ওনাদের চোখের সামনে ওনারা দেখছেন প্রচুর মহিলা, প্রচুর পুরুষ মানুষ, ইভেন কিছু বাচ্চাও পড়ে গেছে। এবং ওই যে সাধু বাবা বলছিল যে এরা যেখানে একটা মানুষ অন্য মানুষের ভালো মন্দ দেখছে না, সেটাকে অতিক্রম করে চলে যাচ্ছে, কষ্ট দিয়ে চলে যাচ্ছে, এরা কি পুণ্য অর্জন করবে, এই কথাটা বলেছিল। তো উনি নিজে দেখেন এই যে মানুষগুলো পড়ে যাচ্ছে, তারা চিৎকার করছে, উঠতে পারছে না, তাদের পিঠের উপর দিয়ে, মাথার উপর দিয়ে লোকে দৌড়ে চলে যাচ্ছে। এবং সেটা একটা দুটো মানুষ দৌড়ে চলে যাচ্ছে তা কিন্তু নয়, লক্ষ লক্ষ মানুষ দৌড়ে চলে যাচ্ছে। এবং যারা ওভাবে নিচে পড়ে রইল, তারা মানে তাদের আর ওঠার মতো কোনো ক্ষমতা নেই, সেই সময় সুযোগ কিচ্ছু নেই, কারণ তাদের উপর দিয়ে দাপিয়ে দাপিয়ে দৌড়ে দৌড়ে আরও লক্ষ লক্ষ লোক চলে যাচ্ছে। এবং সেই জায়গায়, সেই পরিস্থিতিতে শুধু মানুষের আর্তনাদ ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে কিছু শোনা যাচ্ছে না। আর পুলিশ যেখানে ছিল, যেখান থেকে ব্যারিকেডগুলো ভেঙেছে, সেখান থেকে পুলিশও মানে পড়ে যাচ্ছে, পুলিশও পড়ে গেছে, এরকম। ভাবুন একবার, মানুষের পুণ্য লাভের আশা কীরকম, পুণ্য লাভ করার মানে কি পরিমাণ পাগলামো
যে এত এত মানুষ পড়ে যাচ্ছে, তাদেরকে কোথায় তুলবে, তারা নিজেদেরকে কোথায় রেস্ট্রিক্ট করবে, যে না সাধারণ মানুষ আমরা, বাকি মানুষের পর তাদেরকে উদ্ধার করি। কোনো রকম কোনো হেল্প নেই। হয়তো মহিলারা চিৎকার করে বলছে যে বাচ্চা আছে, আপনারা আমাদের উপর দিয়ে যাবেন না। পড়ে গেছে, তারা উঠতে চাইছে কিন্তু তারা উঠতে পারছে না। এবার প্রচুর মানুষ, ইভেন পুলিশও চেষ্টা করছে যে যারা পড়ে গেছে তাদেরকে তোলার, কিন্তু ওই লক্ষ লক্ষ মানুষের কাছে তারাও কিন্তু আর কিছু করতে পারছে না। এবং ওই প্রবল পরিমাণ ভিড় যখন আস্তে আস্তে বুঝতে পারছে যে সঞ্জীববাবু এবং তুষারবাবু যেখানটা রয়েছে সেখান থেকে না এগোতে পারছে না, পিছোতে পারছে। এবং সেই ভিড়ে মানে ওনারা বুঝে গেছেন যে আজকে মনে হয় শেষ দিন। মানে ওই পরিমাণ ভিড় যদি এবার ওনাদের উপরেও এসে পড়ে, ওনারা বুঝতেই পারছেন মধ্যবয়সী লোকজন, তো তাদের গায়ে অতটাও জোর নেই যে তারা ওদের সাথে সাথে দৌড়ে চলে যাবে বা তাদের গায়ের জোরে তারা উল্টো দিক দিয়ে ছুটবে। আর ওখানে জায়গাও নেই, এত লোক, মানে যেদিকেই তাকাবে শুধুমাত্র সমুদ্র, মানে জনসমুদ্র। এবং ওই জিনিসটা যখন ওনারা দেখছে চোখে না, সঞ্জিতবাবু লিখেছেন যে ওনাদের তিনজনেরই হাত পা রীতিমতো কাঁপছে এবং চোখের সামনে মানুষের কিভাবে অন্তিম সময় চলে আসতে পারে সেটা অন্য কিছু মানুষের জন্য, সেটা ওনারা নিজের চোখে এক্সপেরিয়েন্স করেন। ইভেন ওই অবস্থা ওনারা এটাও দেখেন যে একজনের ফ্যামিলি, মানে সেই লোকটা একটু মানে হেলদি, তো সেই লোকটা তবু ঠেলা ঠুলো দিয়ে নিজেকে কোনো রকমভাবে ঠিক করে রেখেছে এবং সে তার স্ত্রীও মধ্যবয়সী, বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু ওনার স্ত্রী না বেশিক্ষণ ওই ঠেলাঠেলি সহ্য করতে পারেনি এবং উনি ওনাদের চোখের সামনে পড়ে গেল এবং ওনার উপর দিয়ে লক্ষ লক্ষ মানুষ শুরু হলো যাওয়া। এবার বুঝতেই পারছেন এভাবে যদি একটা মানুষের উপর দিয়ে লক্ষ লক্ষ লোক চলে যায়, তার পক্ষে কি বাঁচা সম্ভব? কখনোই সম্ভব নয়। তো অবশ্যই মানে ওই দৃশ্য দেখার পরে কোনো মানুষই কিন্তু আর নিজেকে ধরে রাখতে পারে না ওই দৃশ্য দেখার পরে। মানে তখন এই পুজো আর্চা পুণ্য মাথায় উঠেছে, কিন্তু মানুষ যারা ওইভাবে দৌড়ে আসছে তাদের কিন্তু কোনো হুঁশ নেই। তারা ভাবছে কোনোভাবে আমাকে এই তিথিতে ডুবকিটা লাগাতে হবে। তারা ভাবছেই না যে এত এত মানুষের এত এত ক্ষতি হয়ে গেল, মানুষ মারা গেল, আর প্রচুর তো আহত হচ্ছে। এবার এই অবস্থা ওনারা কি করবে? ওনাদের ওখানেও তখন প্রবল ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে, মানে ওদিক থেকে লোক আসছে, ফলে তারপরের লেয়ারের লোক, তারপরের লেয়ার, এভাবে ধাক্কাধাক্কি প্রবল হচ্ছে। এমতাবস্থায় সঞ্জিতবাবুর মানে একটু পায়ে অসুবিধে ছিল, আর সঞ্জীববাবুর পায়ে একটা রীতিমতো অপারেশন আছে। এবার তুষারবাবুও মোটামুটি আর কি, খুব স্ট্রং তাও নয়, আবার যে খুব উইক তাও নয়। এবার ওনারা কি করবে কিছু বুঝতে পারছে না। তো ওনারা তখন এদিক ওদিক যাওয়া শুরু করছে, কিন্তু কোন দিকে যাবে কিচ্ছু বুঝতে পারছে না। কোন দিকে গেলে যে প্রাণটা নিয়ে বাঁচবে সেটা ওনারা কিছুতেই ঠাউর করে উঠতে পারছে না। এমন সময় হঠাৎ করেই একটা অলৌকিক ঘটনা ঘটে ওনাদের সাথে। অলৌকিক কেন বলছি, সরঞ্জিতবাবুরা যে সাধুর সাথে কথা বলছিল তার আখড়া কিন্তু সম্পূর্ণ অন্যদিকে ছিল, সম্পূর্ণ অন্যদিকে। এবং ওই সাধুর কিন্তু ওইখানে আসার কোনো কথা নয়, কারণ ওই জায়গাটা ওনাদের জন্য নয়। আর ওনার যা বয়স, প্রায় 90-এর কাছাকাছি বয়স, তার পক্ষে ওই জায়গার ঠেলাঠেলি করে আসাটাও সম্ভব নয়। কিন্তু ওই ভিড়ের মধ্যে সরঞ্জিতবাবু দেখেন যে ওই সাধু বাবা ওনাদেরকে ডাকছে, মানে উনি ওখানে দাঁড়িয়ে রয়েছেন রীতিমতো এবং ওনাদেরকে ডাকছে। এবার সরঞ্জিতবাবু তো তখন আগে দেখিয়ে বলছে যে বাবাজি আগে এরকম করে বলছে। তো তখন সঞ্জীববাবু তুষারবাবু তো মানে ভয় একেবারে অধীর হয়ে গেছে যে এবার মনে হয় আর বেঁচে বাড়ি ফিরবে না, তো মনে মনে আর কি ভাবছে। তো তখন সরঞ্জিতবাবু বলছে যে তোমরা দুজন আমার সাথে এসো। এবার এরা দুজন তখন সরঞ্জিতবাবুকে ফলো করছে এবং ওই সাধু বাবা সরঞ্জিতবাবুর হাত ধরে ওনাদের তিনজনকেই আর কি ওইখান থেকে ওই প্রবল ভিড়ের মধ্য থেকে, মানে ঠেলা ঠেলি গুতি, মানে দেখতে পাচ্ছে, মানে চোখের সামনে দেখতে পাচ্ছে লোকজন পড়ে যাচ্ছে, যা খুশি হচ্ছে আর কি। তো সেই জায়গা থেকে কিন্তু ওনাদেরকে অদ্ভুত রকমভাবে ঠেলাগুতো ওনাদের প্রচুর লেগেছে, কিন্তু সেটা খুব মারাত্মক লেভেলে নয়, ছোটোখাটো। ওনাদেরকে ঠিক ওখান থেকে বার করে নিয়ে অনেক দূরে একটা জায়গায় মানে ওনারা আসেন এবং যে মুহূর্তে সঞ্জীববাবু তুষারবাবু একটু
একটু মানে তুলনামূলক ফাঁকা জায়গা যখন এসেছে, মানে তখন একটু মানে শ্বাস প্রশ্বাস নিতে, মানে ওই জায়গাটা শ্বাস নেওয়া যাচ্ছে না, এত ভিড়। সঙ্গে সঙ্গে সরঞ্জিতবাবু যখন ওই সাধু বাবাজিকে প্রণাম করতে যাবে, দেখে উনি ওখানে নেই, মানে ওই চৌহদ্দির মধ্যে নেই। কিন্তু ওই জায়গাটাতেও যথেষ্ট লোকজন আছে। কারোর পক্ষে মানে ওনার মতো বয়সে 90-95 বছর বয়সে একটা সাধুর পক্ষে ওখান থেকে তো দৌড়ে পালিয়ে যাওয়া সম্ভব নয়। চারিদিক খুঁজেও কিন্তু ওনাকে আর দেখা যায় না। এবং ওনারা তারপরে যখন বুঝতে পারে যে ওনারা ঠিকঠাক আছে, প্রাণে ওনারা বেঁচে গেছেন, এবং অন্যদিকে যে কি বিভৎস অবস্থা, লোকজন কান্নাকাটি করছে, প্রচুর লোকের স্বজন হারিয়ে গেছে, মানে খুঁজে পাচ্ছে না, প্রচুর লোক আহত, সঙ্গে সঙ্গে দেখছে মানে পুলিশের প্রচুর গাড়ি ঢুকছে, অ্যাম্বুলেন্স ঢুকছে, উদ্ধার কার্যে লোকজন নেমেছে। তখন ওনারা মানে জিজ্ঞেস করছে মানে কী ব্যাপারটা, তখন ওনারা তার ওখান থেকে বুঝতে পারেনি ব্যাপারটা কী হয়েছে। তো ব্যাপার যেটা হয়েছিল, যেটা ওনারা শুনলেন জিজ্ঞেস করে, যে ওখানে আমি যে বলেছিলাম আপনাদের যে প্রচুর লোক লাইনে ঘুমোচ্ছিল, মানে লাইন দিয়ে ঘুমোচ্ছিল, রাস্তায় প্রচুর লোক ছিল। পুলিশ এবার কী করেছে, যেহেতু শাহী স্নান শুরু হবে, তো এবার ওদেরকে তুলে দিয়েছে। এবার তুলে দেওয়ার ফলে যেটা ঘটনাটা ঘটেছে, লোকজন উঠে গেছে, এবার একজন উঠে গেছে, একজন আর একজনকে উঠিয়েছে। এরকম করে যখন ওই 12টা বেজে গেছে, মানুষ ভেবেছে যে ঠিক আছে এবার আমরা স্নান করতে যাব। এবার পুলিশের ব্যারিকেড রয়েছে সেখানে। এবার পুলিশের ব্যারিকেড তো সেটার তো একটা নির্দিষ্ট সীমা আছে, ক্ষমতা আছে। এবার সেই ব্যারিকেডের যতটা পোক্ত ব্যারিকেড ছিল বা সেখানে যতটা পুলিশ মোতায়েন ছিল, তার থেকে কয়েক হাজার গুণ বেশি হচ্ছে পুণ্যার্থী। এরা কি করেছে, এরা যখন বাধা পেয়েছে, এরা জোর করতে থাকে যে না আমরা এখনই স্নান করতে যাবো, এই তিথিতেই আমরা স্নান করব। এই করে প্রথমে 2-3টে ব্যারিকেড ভাঙা হয়, 1-2 ব্যারিকেড আর কি ভাঙে, মানে লোকের চাপে ভেঙে যায়। এবং পুলিশ যখন বুঝতে পারে যে ব্যারিকেড এবার আর থাকবে না, ওরাও কিন্তু তখন হাল ছেড়ে দিতে বাধ্য হয়। এবং সেখান থেকে কিন্তু আরও ব্যারিকেড ভেঙে যায় এবং লোকজন প্রবল গতিতে ছুটে আসতে থাকে। এবং বুঝতেই পারছেন যে সব মানুষের হাঁটার প্রকৃতি বা দৌড়ানোর প্রকৃতি তো সমান নয়, ফলে যারা সেভাবে হাঁটতে পারেনি, দৌড়তে পারে, তারা কিন্তু পড়ে যায় এবং তারাই পদপিষ্ট হয়। কিন্তু ওই সাধু বাবার আশীর্বাদে, অলৌকিক এক ক্ষমতায় সরঞ্জিতবাবুরা কিন্তু ছোটোখাটো ওনাদের ধাক্কাধাক্কি, ছোটোখাটো আঘাত লাগলেও ওনারা কিন্তু নিজেদের প্রাণটা নিয়ে বেঁচে ফিরতে পেরেছিলেন। এবং ওই দিন এতটাই ওখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, ওনাদের পরের দিনে সকালে ট্রেন ছিল, ওনারা ট্রেনে করে ট্রেন ধরতে পারেননি, ট্রেন মিস হয়ে যায়। তারপরে ওনারা অনেক কষ্টে একটা গাড়ি পায়, যে গাড়িটা বিহারের একটা কোনো মানে পাটনা অবধি আর কি আসবে। সেই গাড়িটা ওইখান থেকে পাটনা আসতে যা সময় লাগে তার 3 গুণ বেশি সময় কিন্তু লেগেছিল তাদের ওই পাটনা আসতে। তার কারণ হচ্ছে এতটাই রাস্তায় জ্যাম, মানে মানে অনেক লোক ফিরছে যারা ট্রেনে টিকিট পায়নি, তারা বাই রোড ফিরছে। আবার কিছু লোককে মাঝপথ থেকে, যেহেতু এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে বলে কিছুক্ষণের জন্য স্নান থামিয়ে দেওয়া হয়েছিল, লোকজন ঢুকতে পারেনি, তারাও ফিরছে। আবার রাস্তাঘাটে প্রচুর লোক হাঁটছে, ফলে গাড়ি যাওয়ার রাস্তা নেই। মানে সে মেন রোড বলুন, ভিতরের রাস্তা বলুন, মানে লোকই লোক, চারিদিকে শুধু লোক। মানে একটা ভয়াবহ অভিজ্ঞতা কিন্তু ওনারা করেছেন। তো সেই জন্যই সরঞ্জিতবাবু তারপরে পাটনায় থেকে ট্রেন ধরেন এবং উনি ওনার ঘটনাটা, ওনার এই অভিজ্ঞতাটা আমাদের চ্যানেলের সাথে শেয়ার করেছেন। এবং আমিও ভাবলাম যে উনি যখন এত কষ্ট করে শেয়ার করেছেন, আমিও যত তাড়াতাড়ি সময় ঘটনাটা আপনাদের সামনে বলি। তো অবশ্যই যারা ভবিষ্যতে যাবেন ভাবছেন, অবশ্যই কিন্তু এই বিষয়গুলোকে মাথায় রাখবেন। আর কেউ ধরুন অনেক বাজে কাজ করছে বা করার চেষ্টা করছে, পাপ করছে, এবং সে যদি ভাবে যে একটা স্নান করলেই সমস্ত পাপ ধুয়ে যাবে, তা কিন্তু নয়। এটাই বলার ছিল। সকলে ভালো থাকবেন। আর যদি ঘটনাটা আপনাদের একটু হলেও ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই ঘটনাগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।